নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। ঢাকার নগরায়নে বরাবরই সুদূরপ্রসারী পরিকল্পনার অভাব ছিল। এই শহরে যে পরিমাণ মানুষের আবাস তৈরি হয়েছে সেই তুলনায় রাস্তার সংখ্যা অপ্রতুল, যার ফলাফল সড়কের যানজট। আর এই যানজট থেকে উত্তরণ খুঁজতে এবং সড়কের গতিশীলতা বাড়াতে নগরের বিভিন্ন অংশে ফ্লাইওভার বা উড়াল সড়ক নির্মাণ করা হয়। কিন্তু পরিকল্পনা গ্রহণের সময় উড়াল পথের নিচের জমির কার্যকরী ব্যবহার নিয়ে কোনো চিন্তা করা হয়নি। এখন আমরা দেখি ফ্লাইওভারের নিচে অস্থায়ী কাঁচা বাজার, ময়লা ফেলার ভাগাড় এবং ছোট ছোট দোকান তৈরি হচ্ছে। কোথাও রাতের অন্ধকারে চলছে মাদক কেনাবেচা। সামগ্রিকভাবে পুরো বিষয়টি আমাদের নগর জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। অথচ এই জায়গাগুলো সৃজনশীল পরিকল্পনার মাধ্যমে গণপরিসর হিসেবে রূপান্তরের অফুরন্ত সম্ভাবনা রয়েছে। সেই বিষয় নিয়েই কথা বলবো আজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। স্থাপত্য ও নির্মাণ বিষয়ক বিভিন্ন বিষয় আমরা এই অনুষ্ঠানে তুলে ধরি, যার মধ্যে নগর নির্মাণ সম্পর্কিত জনগুরুত্বপূর্ণ অনেক আলোচনাও অন্তর্ভুক্ত থাকে। এরই ধারাবাহিকতায় আজ আমরা উড়াল সড়কের নিচের অব্যবহৃত জায়গার রূপান্তরের ধারণা নিয়ে কথা বলবো। আমাদের আজকের অতিথি স্থপতি অধ্যাপক ডক্টর আদনান জিল্লুর মোর্শেদ, যিনি একাধারে স্থাপত্যের অধ্যাপক, গবেষক, স্থাপত্য ইতিহাসবিদ, নগরবিদ এবং লেখক। কাজ করছেন ব্র্যাক ইউনিভার্সিটি সেন্টার ফর ইনক্লুসিভ আর্কিটেকচার অ্যান্ড আরবানিজমের নির্বাহী পরিচালক হিসেবে। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনি মূল্যবান সময় দিয়েছেন ব্যস্ততার মাঝেও। স্যার, ফ্লাইওভারের রূপান্তর নিয়ে কথা বলার আগে আসলে যে প্রশ্নটা করতে চাই, যে ফ্লাইওভার নির্মাণে আমরা কেন উদ্বুদ্ধ হয়েছিলাম এবং যে সমস্যা সমাধান করতে আমরা ফ্লাইওভার তৈরি করলাম সেটি আদৌ সমাধান হয়েছে কিনা? বিংশ শতাব্দীতে আমরা দেখেছি যে যখন মহানগরগুলো বড় হচ্ছিল, তাদের চলাচলের ব্যবস্থাটা অনেক জটিল হচ্ছিল, অনেক দিক থেকে চারদিকে চলাচল। সেই চলাচলের জটিলতাকে সমাধানের লক্ষ্যে ফ্লাইওভারের ধারণাটা আসলো। যে আমি যদি একটু একে দেখাতে পারতাম, যে আমরা যে বাংলাদেশের প্রথম ফ্লাইওভারটা হয়েছিল 2004 সালে, আমরা জানি মহাখালীর মোড়ে। তো আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু জিনিসটা বোঝা যায় ভালো। এটা আমাদের এয়ারপোর্ট রোড, এইভাবে মহাখালীর মোড়ে এখান থেকে জাহাঙ্গীর গেট থেকে এখানে আসছে। কিন্তু এই একই সাথে এই জটিল মোড়ে আমরা জানি যে এয়ারপোর্ট রোড ঢাকার অন্যতম দক্ষিণ এবং উত্তরের যোগাযোগকে রক্ষা করে। তো সেখানে সেই জটিল মোড়ে, এটা হচ্ছে গাড়ির রাস্তা আর এটা হচ্ছে ট্রেনের রাস্তা। তো এইখানে একটা জটিল একটা ট্রাফিক কনজেশন তৈরি হতো। এখানে ট্রেন যাওয়ার সময় এখানে গাড়ি থেমে থাকতে হতো। গ্রাউন্ড লেভেলে যে একটা জটিলতা, সেটাকে করার জন্য 2004 সালে প্রথম মানে ঠিক 20 বছর আগে এইখানে একটা ফ্লাইওভার তৈরি করা হয়েছিল, যাতে করে একটা মহানগরের গতিশীলতাকে যেন এটা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না করে, সেজন্য প্রথম ফ্লাইওভার তৈরি করা হয়েছিল। ফ্লাইওভারটা আসলে কি? ফ্লাইওভারটা বেসিক্যালি এরকম একটা পিলারের উপরে, এটা হলো রাস্তা, একটা পিলারের উপরে এখানে গাড়িটা এখানে চলছে, এই হলো ফ্লাইওভারের মৌলিক অবস্থাটা। তো এইখানে তাইলে ট্রেন যেতে কোনো অসুবিধা নাই, অন্য গাড়ি যেতে অসুবিধা নাই, আর উড়াল সড়কে আমার গাড়িটা কখনো না থেমে একেবারে চলে যাচ্ছে। তো কিন্তু এইটা যখন হচ্ছে, আমরা যদি এইটা একটা পিলারের উপরে দাঁড়িয়ে আছে, আবার অনেক জায়গায় দেখা যায় দুটো পিলারের উপরে
ফ্লাইওভার তৈরি হচ্ছে। এটা যদি ভূমি হয়, এখানে ফ্লাইওভার তৈরি হচ্ছে এরকম করে দুটো পিলারের উপরে। এখানে আমরা একটা পিলার, এখানে দুটো পিলারের উপরে হচ্ছে, এখানে গাড়ি সমানে চলছে। কিন্তু আমরা যখন এগুলো তৈরি করা হচ্ছিল, আমাদের মতো ঢাকা শহরের ঘনবসতির মহানগর ঢাকা, যেখানে অনেক সমীক্ষায় দেখা গেছে যে প্রতি বর্গমাইলে 1,50,000-এর বেশি মানুষ বসবাস করে, এরকম একটা ঘনবসতির শহরে এই যে দুটো পিলারের মধ্যের যে জায়গাটা, এই জায়গাটার কি হবে? ঘনবসতির শহরে এরকম জায়গার যদি কোনো ধরনের পরিকল্পনার আওতায় না আনা হয়, তাহলে তো এই জায়গাটার অপচয় হচ্ছে। তো আমরা দেখেছি যে ঢাকা শহরের বর্তমানে যে কটা ফ্লাইওভার আছে, তার সামষ্টিক দৈর্ঘ্য হচ্ছে প্রায় 140 কিলোমিটারের মতো। 207 একর জমি এখানে কিছুটা অপচয় হচ্ছে, যেটা আমি মনে করি যে আমাদের মতো সীমিত ভূমির দেশে, যেখানে মানুষ বেশি জমি কম, সেখানে এই ধরনের অপচয় কিছুতেই এটা আমাদের জন্য মঙ্গলজনক নয়। সেন্টার ফর ইনক্লুসিভ আর্কিটেকচার অ্যান্ড আরবানিজম, ব্র্যাক ইউনিভার্সিটিতে আমাদের গবেষণায় দেখা গেছে যে অব্যবহৃত যে জমি পড়ে আছে, সেটার ফলে বাৎসরিক ক্ষতি হচ্ছে $2 বিলিয়ন উপরে, যেটা বাংলাদেশি মুদ্রায় হয়ে প্রায় 23,000 কোটি টাকা। তো সেই জন্যই আমরা আমাদের চেষ্টা করছি যে এই জায়গাকে একটা নগর নীতিমালার আওতায় আনা যায় কিনা। এই ক্ষতির প্রেক্ষাপটটা একটু বলবেন কিনা স্যার, যে ক্ষতির মানে ঠিক কোন কোন মাধ্যমে আমাদের ক্ষতিটা হচ্ছে? একটা তো হচ্ছে যে সরাসরি জমির মূল্য, আরেকটা হচ্ছে যে এই যে অপব্যবহার, বা অনেক সময় দেখা যায় যে এখানে কাঁচা বাজার বসে যাচ্ছে, সেটার ফলে যে কাঁচা বাজার বসে যাবার ফলে, মাছের আড়ত বসে যাবার ফলে এখানে যে ধরনের এক ধরনের স্মেলের প্রবলেম হচ্ছে, যেটা একটা পাবলিক হেলথের ক্ষতি হচ্ছে, স্বাস্থ্যগত পরিবেশগত যে ক্ষতি, তারপর অনেক ধরনের ক্ষতি আছে, শব্দ দূষণ হচ্ছে, তারপরে এখানে মানুষের চলাচলের ক্ষতি হচ্ছে। অনেক সময় দেখা যায় যে ফ্লাইওভারের নিচে, যেহেতু এখানে অন্ধকার হয়ে যায় রাতে, এখানে ড্রাগস কেনা বেচার হাট বসে যায়, যাতে করে এখানে যে অনিরাপদ একটা পরিবেশ তৈরি হচ্ছে, সেটারও একটা সামাজিক মূল্য আছে। তো সব মিলিয়ে আমরা আমাদের গবেষণায় একটা মাল্টিডিসিপ্লিনারি টিমকে আমরা সন্নিবেশিত করেছিলাম। সেই গবেষণায় আমরা দেখেছি যে এখানে সামগ্রিকভাবে অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত, স্বাস্থ্যগত, জনস্বাস্থ্যগত যেসব ক্ষতি হচ্ছে, সেগুলোর প্রায় $2 বিলিয়ন মতো ক্ষতি হচ্ছে, যেটা মানে তুমি বলেছ যে 23,000 কোটি টাকা বর্তমান বাজার মূল্যে। স্যার, আপনি জানেন এবং আসলে নিজেও ঘুরে দেখেছেন যে বিশ্বের অনেক উন্নত দেশে উড়াল সড়ক বা উড়াল পথের নিচে কমিউনিটি জোন তৈরি করা হচ্ছে, যেসব জায়গায় আসলে হাঁটা চলার পথ, সাইকেলের লেন এবং বাগান বা বনায়ন করা হচ্ছে, খেলাধুলার ব্যবস্থা থাকছে। যেমন কিছু কেস স্টাডি যদি আমরা দেখি, যে টরন্টোর গার্ডিনার এক্সপ্রেসওয়ের নিচের দ্য বেন্টওয়ে পার্ক, তারপর অস্ট্রেলিয়ার দ্য আন্ডারলাইন, এবং হংকংয়ের কৌলুন ইস্ট এলাকার ফ্লাই দ্য ফ্লাইওভার অপারেশন, এবং আপনি যেখানে থাকেন আমেরিকার পোর্টল্যান্ডের বার্নসাইড স্কেট পার্ক। পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ ভারতেও তো এরকম অনেক কাজ হচ্ছে, যেমন মুম্বাইয়ের সেনাপতি বাপ্তমার্গ ফ্লাইওভারের বিভিন্ন অংশে এখন হাঁটার পথ, লাউঞ্জ, জিমনেশিয়াম, বসার স্থান, বই পড়ার জায়গা, এসব অনেক কিছু আসলে তৈরি হয়েছে। আমাদের নগরের ভূমি ব্যবহারের ধরন এবং স্থানীয়দের জীবনমান উন্নয়নের প্রয়োজনীয়তার জায়গা থেকে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন বা কি ভাবছেন যে ঢাকার জন্য আসলে কি করা উচিত? ভূমি ব্যবহারের ধরনটা বুঝতে হবে। আমরা সেটা আমাদের যারা গবেষক ছিল সেন্টার ফর ইনক্লুসিভ আর্কিটেকচার অ্যান্ড আরবানিজমে, আমাদের গবেষকরা মাসব্যাপী, প্রায় 1 বছর ব্যাপী এখানে গবেষণা করেছে, দেখেছে, স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেছে, স্থানীয় মানুষজনের সাথে কথা বলেছে, তাদের আশা আকাঙ্ক্ষা কি। অনেক সময় দেখা যায় যে কিছুই করার দরকার নেই, আবার অনেক জায়গায় দেখা যায় যে বর্তমানে ক্ষুদ্র উদ্যোক্তারা, যারা ফুটপাতে হকাররা বসে যাচ্ছে, ভেন্ডাররা বসে যাচ্ছে, তাদেরকে কি এখানে রিহ্যাবিলিটেট করা যায় কিনা। তো আমরা অনেকভাবে এভাবে কথা বলে দেখেছি। তো সেই কথা বলার সাপেক্ষে, গবেষণার সাপেক্ষে, স্থানীয় জনসাধারণের আশা আকাঙ্ক্ষাকে মাথায় রেখে
তার পাশাপাশি আমরা বিশেষজ্ঞদের মতামত নিয়েছি, আমরা এখানে ট্রাফিক ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি, অর্থনীতিবিদের সাথে কথা বলেছি, আইনজীবীদের সাথে কথা বলেছি যে এখানে আমরা কি করতে পারি। তো আমরা সেই গবেষণা লব্ধ পজিশন থেকেই আমরা অনেক জায়গায় প্রস্তাবনা করেছি। যেমন আমরা দেখেছি যে পথশিশুদের জন্য একটা লাইব্রেরি হতে পারে বা অবৈতনিক স্কুল হতে পারে, যেখানে বিনিয়োগ কম কিন্তু ইলটা বেশি। তো আমরা এইভাবে অনেক কিছু দেখেছি, অনেক জায়গায় দেখেছি যে কিছুই করার দরকার নেই, নগর বনায়ন হলেই হয়। অনেক সময় দেখা যায় যে বাগান হতে পারে, অনেক সময় দেখা যায় যে মানুষের হাঁটার রাস্তা হতে পারে, অনেক সময় দেখা যায় যে সাইকেল লেন হতে পারে। তো আমরা এখানে অনেক ধরনের প্রস্তাবনা করেছি। ভেন্ডার মার্কেট হতে পারে, তারপরে ঝুলন্ত হাঁটার পথ। আমি যদি একটু এঁকে দেখাতে পারি যে এখানে একটা যদি ফ্লাইওভারের যেটাকে আমরা সেকশন বলি, এইভাবে এইটা রাস্তা আর এইটা হচ্ছে একটা পিলারের উপরে ফ্লাইওভার দাঁড়িয়ে আছে, এখানে হচ্ছে গাড়ি চলছে। তো এইখানে এই যে উচ্চতা, অনেক সময় দেখা যায় যে এটা 30 ফিটের মতো উচ্চতা আছে, আবার যখন এটা নেমে যাচ্ছে এক্সিট র্যাম্প যেটা আমরা বলছি, যখন নেমে যাচ্ছে এটার হাইট কমতে থাকে। কিন্তু যেখানে হাইট আছে অনেক সময় দেখা যায় যে লম্বা পথ ধরে এই হাইটটা আছে। এই ইন্টারমিডিয়েট লেভেলে আমরা এখানে একটা পেডেস্ট্রিয়ান ওয়াকওয়ে, এই পর্যায়ে এখানে গাড়ি ঠিকই চলবে, এখানে গাড়ি চলছে, এখানে গাড়ি চলছে, কিন্তু এই পর্যায়ে মাঝামাঝি লেভেলে আমরা কিন্তু ইজিলি একটা পেডেস্ট্রিয়ান, এই যে এখানে মানুষ হাঁটছে, এটা হতে পারে। কেন নয়, এখানে বাইসাইকেল লেন হতে পারে। এখানে অবিচ্ছিন্নভাবে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত মানুষ কিন্তু হেঁটে চলে যেতে পারে। আমরা যদি এটাকে কোনো ধরনের ভেন্ডার বা হকারদেরকে হকার মুক্ত রাখতে পারি, পথচারীদের চলাচলকে অনেক সহজ করবে। পেডেস্ট্রিয়ান এলিভেটেড ওয়াকওয়ে কিন্তু আমরা আমাদের খুব দূরে নয়, থাইল্যান্ডে আমরা আছে, থাইল্যান্ডে কিন্তু এটা অহরহই হচ্ছে। তো এগুলো কেন নয়, এগুলো হচ্ছে সিম্পল সৃজনশীলতা। আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে এই ধরনের ইনোভেটিভ কাজ হতে পারে। এই যে এইটা যে 30 ফিট, এখানেই কিন্তু একটা অবৈতনিক স্কুল হয়ে যেতে পারে। এখানে এই হাইটের ভেতরে এখানে দিনের বেলা এটা পথশিশুদের জন্য স্কুল, রাতের বেলা তাদের জন্য একটা শেল্টার হয়ে যেতে পারে। সেখানে আমরা ইমার্জেন্সি প্রাইমারি হেলথ ক্লিনিক করতে পারি, যেখানে মানুষজন রোড সাইড অ্যাক্সিডেন্ট বা অন্যান্য জায়গায় হসপিটালে যাওয়ার দরকার নেই। সেখানে আমরা প্রাইমারি যে হেলথ স্বাস্থ্যসেবা সেখানে এইখানেই হয়ে যেতে পারে। তারপরে এখানে বৃষ্টির পানিকে রেইন ওয়াটার হারভেস্টিং করা যেতে পারে, এখানে নগর বনায়ন করা যেতে পারে, এখানে সাইকেল লেন হতে পারে, কমিউনিটি জিমনেজিয়াম হতে পারে। অনেক সময় দেখা যায় যে এই জায়গাটাকে আমরা জনস্বাস্থ্যের একটা অংশ হিসেবেও দেখতে পারি। পথশিশুদের জন্য একটা ক্রিকেট একাডেমি হতে পারে। এই পথশিশুদের যদি এখানে আমরা খেলার ব্যবস্থা করি, তারা ভায়োলেন্সের দিকে যাবে না, তারা ড্রাগ এডিকশনের দিকে যাবে না। এখান থেকেই পথশিশুদের থেকেই হয়তো ভবিষ্যতের সাকিব আল হাসান গড়ে উঠতে পারে। আমাদের যে এমআরটি প্রজেক্ট এখন আসলে যে ঢাকা শহরে আমরা দেখছি যে মেট্রো রেল খুব ক্লিক করেছে, মানে সবাই মেট্রো রেলে চড়ছেন, কিন্তু মেট্রো রেলের স্প্যান কিন্তু অনেক জায়গায় এরকম উঁচুতে আছে এবং এর নিচে যে পিলার সেখানে কিন্তু চাইলে আসলে স্কাইওয়াক করার সুযোগটা রয়েছে। আপনি আরও একটা বিষয় আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চেষ্টা করেছেন যে সমাধান করতে গিয়ে আমরা যে নতুন করে সমস্যা তৈরি করেছি এবং সেটিরও সমাধানের পথ আপনি দেখিয়ে দিলেন, এবং একান্তই যদি কারো ফ্লাইওভার তৈরি করতেই হয় সেই ক্ষেত্রে যেন এই ধরনের ধারণা অনুসরণ করা হয়। অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, মানবিক ও মানুষ কেন্দ্রিক নগর বিনির্মাণের বার্তা নিয়ে শেষ করছি আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন শায়কা ইমাম শান্তা আপা। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? বেশ ভালো আছি আপা। আমার প্রথম যে কোশ্চেনটা আপনার কাছে, কোন ধরনের কাজ করতে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? মাল্টিপল সেক্টরে কাজ করার আমার সুযোগ হয়েছে। রেসিডেন্সিয়াল প্রজেক্ট, আমি হসপিটাল বিল্ডিং এ কাজ করেছি, ল্যান্ডস্কেপিং করেছি প্রচুর। স্পেশাল দিক বলবো ফ্যাক্টরি বিল্ডিং ডিজাইন,
প্যারালালি কিছু কনস্ট্রাকশনের সাথেও আমি আসলে জড়িত। 360 ডিগ্রি আপনার আসলে এক্সপিরিয়েন্স পুরোটাই করা হয়ে গেছে। আমি চেষ্টা করেছি। যখন আমাদের কাস্টমার একটা এক্সপেকটেশন থেকে আপনাদের কাছে আসে যে আমার বিল্ডিংটা দেখতে এমন হবে, আপনি যেহেতু এটা নিয়ে আরেকবার চিন্তা করেন, আপনার এক ধরনের একটা চিন্তা থাকে যে বিল্ডিংটা হয়তো ডিফারেন্ট রকম হবে। সো এই ধরনের ইন্টেরিয়র কাজ যখন করেন তখন এই ডিজাইনগুলোকে কিভাবে প্রায়োরিটি দেন? আমি আসলে প্রথম চিন্তা করি আমি যার জন্য কাজ করছি তার সাইকোলজি বুঝে, তার চাহিদা বুঝে খুব ফাংশনাল বিল্ডিং ডিজাইন করার প্রথম চেষ্টাটা আমার থাকে। যখন এইভাবে চিন্তা করি তখন আসলে লুক কেমন দেখতে হবে সেই জিনিসটা একটু পরে আসে। অনেক জায়গায় ফাংশনে কালারের একটা ফিনিশের একটা ব্যাপার থাকে, যেহেতু আপনি বলেন এটা সব শেষের পার্ট, তার মানে এটাই বোধহয় সবার আগে চোখে পড়ে যখন বিল্ডিংটা। অবশ্যই অবশ্যই আমি যত ভালোভাবেই একটা ডিজাইন করি, যতটাই ফিনিশ লুকটা সেটা কালার নিয়ে আসে। তো সেক্ষেত্রে আমি সবসময় আমার কালারের যারা কাজ করে, কালার নিয়ে যারা আমার যে মিস্ত্রিরা কাজ করছে বা যে ভেন্ডাররা এইগুলো নিয়ে মানে তাদের সাথে আমি চেষ্টা করেছি সবসময় কালারটা খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করার, কারণ এটাই আমাকে ফাইনাল লুক দেবে এবং এটাই শান্তির একটা জায়গা, এটাই ক্লায়েন্টকে সেই কাঙ্ক্ষিত প্লেজারটা দিবে। তার মানে হচ্ছে পুরোটাই হচ্ছে কালারের খেলা। দিন শেষে মনকে বুঝতে হলে, মনকে ভালো করতে হলে কালারের বাইরে আসলে কোনো অপশন নেই। এখন দেখা যাচ্ছে অনেক ধরনের রেঞ্জ এসছে মার্কেটে, তো এই রেঞ্জগুলোর ভিতর থেকে অ্যাকচুয়ালি কোন ধরনের রেঞ্জ কাস্টমার ইউজ করলে তারা আসলে মোর ফাংশনের দিক থেকে যদি বলি আসলে লংজিভিটির একটা ব্যাপার থাকতে পারে, ফিনিশের একটা ব্যাপার থাকতে পারে, এই জায়গায় কি আপনার কোনো মতামত আছে? আমি কিন্তু কাজ করেছি আসলে একদম লো কস্ট হাউজিং থেকে শুরু করে আমি অনেক বিত্তবানদের কাজ করেছি। আমরা ডিস্টেম্পার যে কালার যে ফিনিশিংটা একসময় দেখতাম গ্রামের বাড়িতে বা বিভিন্ন জায়গায়, ওনারাও কিন্তু এখন সাহস করে বা চেষ্টা করে পেইন্ট কেনার। এই জায়গায় আপা কোন ধরনের রংগুলো আসলে ফিনিশের জন্য আসলে খুব হেল্প করতে পারে, যে আমার লুকটা চেঞ্জ করতে পারে? কালার নিজেই আসলে এমন একটা জিনিস সে মানে অবস্থার পরিবর্তন করে দেয়, মানে আপনার পরিবেশটাকে কমপ্লিটলি চেঞ্জ করে দেয়। এখানে যদি আমি ফিনিশিংটা বিভিন্ন পর্যায়ের ফিনিশিং আনতে পারি তাহলে সেটা নিয়ে তো কথাই নেই। হ্যাঁ, তো সেটার উপরে ডেফিনেটলি একটা প্রোডাক্টের রেঞ্জ নির্ভর করবে, দাম নির্ভর করবে। আমার কাছে মনে হয় আমি হাইলি কোয়ালিটি মেনটেন করতে পেরেছি। এশিয়ান পেইন্টসের যে রয়্যাল ইমালশন শাইন বিউটিফুলি একটা মানে লুক আমাদেরকে এনে দিতে পেরেছে এবং আমার মনে হয় যে এখন পর্যন্ত এটা বেস্ট। আমি 23 বছর কাজ করছি, আমি আসলে অসম্ভব হেল্প পেয়েছি। হ্যাঁ, আমি এশিয়ান পেইন্টসের সাথে আমি সেই রিসার্চটা করার সুযোগ পেয়েছি যে এই হলো আমার বাজেট, আমি এখানে আমার এই ক্লায়েন্টটা তার এফোর্ড এতটুকু, সেইটার মধ্যে তাকে বেস্ট কী দেওয়া যায়। খুব রিসেন্টলি একটা প্রজেক্টে আমি যেটা কাজ করেছি সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হসপিটালে। তো এখানে যখন আমরা ইন্টেরিয়রের কালারের ক্ষেত্রে যখন কাজ করি তখন এশিয়ান পেইন্টসের সাথে আমাদের কথা হয় এবং আমরা তাদেরকে বলি আমরা এই হসপিটালটার জন্য আমরা আসলে নতুন কি রিসার্চ আনতে পারি। তো তখন তারা আমাদেরকে খুব চমৎকারভাবে আমাদের ক্রাইটেরিয়াগুলো শুনলো, জার্ম ফ্রি করা থেকে শুরু করে ডাস্ট প্রুফ করা এবং ওয়াশেবল, হাইলি ওয়াশেবল, হ্যাঁ, এবং কোনোভাবেই যেন ডাস্টটা ধরে না এরকম একটা শিল্ড তৈরি করা। সেটা করেছে এশিয়ান পেইন্টসের একটা স্পেশাল পেইন্ট, মেবি প্রজেক্টের জন্য স্পেশাল এটা তৈরি করা, সেটা হচ্ছে রয়্যাল হেলথ শিল্ড। খুবই স্যাটিসফ্যাক্টরি লেভেলে এটা পেয়েছি। এশিয়ান পেইন্টস কালার নেক্সট নামে একটা কনসেপ্ট, একটা রিসার্চ অ্যাকচুয়ালি আমরা করে থাকি, যেখানে আসলে কালার নিয়ে বিভিন্ন ধরনের খেলা বা আপনি যদি বলেন যে আসলে কোন ট্রেন্ডগুলো চলবে সেই জায়গাগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করি। আপনার কি মনে হয় এটা আসলে আপনাদের ডিজাইনারদেরকে হেল্প করছে কোনোভাবে? সবসময় সময়ের সাথে সাথে চলতে হবে। তো সময় কি বলে, সময় কি চায়, আমাদের এনভায়রনমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ক্লাইমেটিক্যালি অনেক বেশি একটা পরিবর্তন পুরো বিশ্বে চলে এসছে। সুতরাং আগের ধারাবাহিকতার সাথে না থেকে হ্যাঁ এটাকে প্রতি মুহূর্তে রিসার্চ করে কিভাবে এই পরিবর্তনটা আনা যায়। কালার হচ্ছে আমার আলটিমেট জায়গা যেখানে আমাকে চোখে এবং আমাকে মেন্টালি একটা সুদিং একটা এনভায়রনমেন্ট দিচ্ছে, একই সাথে তাকে আমাকে প্রোটেক্ট করার একটা দায়ভারও কিন্তু কালারের উপর পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের যে রিসার্চগুলো আপনারা যে নেক্সট রিসার্চগুলো করছেন, আমি প্রত্যেকটার সাথে সবসময়ই ছিলাম, শুরু থেকেই আছি, আপনাদের সাথে কাজ করেছি। তো আমি যা পেয়েছি সেটা আপনাদের কাছ থেকেই পাওয়া, আপনারা সেই চেষ্টাটা আমাকে দিয়েছেন। কালার অসম্ভব মজার একটা জিনিস এবং এটাই আলটিমেট একটা লুক দেয় সব কিছুতে। সো আপা, থ্যাংক ইউ আপনার এই এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করার জন্য। ইট মিনস আ লট টু আস। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।
দর্শক, আজকে আমরা যেটা ডিসকাশন করলাম সেটা হচ্ছে রঙের কত ধরনের খেলা হতে পারে, রং একটা প্রজেক্টে কতভাবে চেঞ্জ করতে পারে, এবং যদি কাস্টমার সেন্ট্রিক সলিউশনের কথা আমরা চিন্তা করি, এশিয়ান পেইন্টস ক্যান বি ওয়ান অফ দ্য সলিউশন। এবং এর বাইরে আরেকটা কথা বলতে হয়, অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টের জন্য রয়্যাল হেলথ শিল্ড ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন অ্যাজ ওয়েল। আবার দেখা হবে এই আশায় আজকে শেষ করছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.